আমাদের প্রাণপ্রিয় মানুষ মনোহরদী বেলাবাড়ির উন্নয়নের রূপকার সরকার সাকাত হোসেন বকুল ভাই ইতিমধ্যে আমাদের মধ্যে আগমন করেছেন। আমরা মন্ত্রণাবাসীর পক্ষ থেকে বকুল ভাইকে সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বকুল ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, বকুল ভাইয়ের আগমন মন্ত্রণাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, খিদিরপুরের পক্ষ থেকে শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মনোহরদী বেলাবাড়ির উন্নয়নের রূপকার আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার সাকাত হোসেন বকুল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের খিদিরপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে বকুল ভাইকে সভাপতি 2 নং ওয়ার্ড শফিকুল ইসলাম শফিক মেম্বার, মিজানুর রহমান মিজান বাঙ্গি, কাসেম মিয়া, আঙ্গুর মিয়া এবং সবুজ মিয়া। উক্ত টিমের প্রধান হিসেবে আছেন আলী হোসেন পিএল। তাদেরকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। তারপর প্রধান অতিথি বক্তব্য শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যাদের এই উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তারা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে, আমাদের প্রাণপ্রিয় মানুষকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের এই মনোহরদী বেলাবাড়ি মানুষের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার সাকাত হোসেন বকুল সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মমতলা বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আমার সকল সম্মানিত দলীয় নেতৃবৃন্দ, অত্র এলাকার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের নরসিংদীর কৃতি সন্তান, ঢাকার বাংলাদেশের বিশিষ্ট একজন ব্যবসায়ী, আমার অনেক দিনের শুভাকাঙ্ক্ষী, আমার বড় ভাই নরসিংদীর 5 জনের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মেজবাউদ্দিন সাহেব ঢাকা থেকে আসছেন। আমাদের দলকে সমর্থন করে আমাদের কার্যক্রম দেখতে আসছেন। দোয়া করবেন ওনার জন্য। মাত্র কিছুদিন আগে ওনার স্ত্রীটা ইন্তেকাল করেছেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন, উনি আমারও খুব একজন মুরব্বী শ্রদ্ধ ভাবি ছিলেন। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। প্রিয় ভাই বোনেরা, আরও একটা মিটিং এই ইউনিয়নে হবে, তারপরে বেলা বসুতে যাব সেই ভৈরবের কাছে। আজকে এই 12-13 দিন যাবৎ সকাল থেকে রাত পর্যন্ত 13টা-14টা জায়গায় বক্তব্য রাখতে হয়। একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হওয়াতে বেশি বেশি সময় নিয়ে বক্তব্য দিতে হয়। এই জন্য গলা বসে গেছে, ব্রোকেন ভয়েস, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যদি শুনতে কষ্ট হয়। আগামী 12 তারিখে আর মাত্র 7 দিন পরে সংসদ নির্বাচন, আপনারা আপনাদের এমপি নির্বাচিত করবেন। আমি সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রানের শীষ মার্কার একজন প্রার্থী। জানেন তো আপনারা, এই নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ রাজনৈতিক দল, আমি নামটা বলতে চাই না, আপনারা তো জানেন কার কথা বলবো, একটি বিশেষ রাজনৈতিক দল তার কিছু মহিলা কর্মী, কোনো জায়গায় কোনো পুরুষ কর্মী তালিমের নামে আপনাদের মধ্যে আসে, খুব মাধুর্যতার সাথে, বিনয়ের সাথে, আল্লাহর একটা ভয়, মানে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করে আপনাদেরকে, আমাদেরকে ভুল পথে। তারা এসে বলে তাদের মার্কেটে ভোট দিলে আপনারা বেহেশতে চলে যাবেন, বলে না, অনেকে এসে বলছে। আরেকটা কথা, তারপরে যখন এটা আমরা জোরে সুরে এটা
ব্যাখ্যা দিচ্ছি, তারপরে বলা শুরু করেছে আমরা নতুন। তারা বলে যে আমরা নতুন, আগে তো এই সব দলকে আপনারা ভোট দিয়েছেন, এরা সব চোর, এরা দেশের জন্য তো কিছু করেনি, দুর্নীতিবাদ, পালিয়ে গেছে, এই করছে সেই করছে, তারা নাকি নতুন। বোনেরা, এই নতুন নাকি তারা, এই প্রসঙ্গটা নিয়ে আমি দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে, আমার বোনদেরকে এই এখনকার সময়টা থেকে আপনাদেরকে অনুরোধ করব, আজকে রাতটায় বাড়ি ফিরে আধাটা ঘন্টা আমার বক্তব্যের জন্য আপনারা সময় দিবেন। সময়টা কিভাবে দেবেন? খাওয়া দাওয়ার পরে আপনার রুমে যাবেন, স্বামী এবং সন্তানদেরকে বলবেন আধাটা ঘন্টা তোমরা আমাকে একলা থাকতে দাও। আপনি ঘরে গিয়ে বাতি দিবেন, চোখটা বন্ধ করে দেবেন, হাত দুইটা সোজা করে বিছানায় রেখে আকাশের দিকে চেয়ে আপনাকে ভাববেন আপনি এই আজকে রাতের না, আপনি মেয়েটা আজকে থেকে 55 বছর আগের একটা মেয়ে। আপনাকে ভাববেন কল্পনায় যে আপনি 55 বছর আগে আপনাকে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? 55 বছর আগে একটি মেয়ে বিয়ের পিঁড়িতে বসেছে, তার পায়ে হালতা লাগানো, নুপুর পরা, তার হাতে মেহেদির রং শুকায়নি, গালে কপালে হলুদের আবরণ, বান্ধবীরা সানাই বাজাচ্ছে, একটু পরে বর আসবে, স্বামীর বাড়ি যাবে। এমন সময় মানুষ রূপী কিছু হায়নার দল, পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য শকুনের মতন ওই বিয়ের পিড়িতে বসা মেয়েটিকে ঝাপটি মেরে ধরে তাকে চিৎকার করতেছে, তার মুখ চেপে ধরেছে সেই হায়নার বাহিনী। বাবা ছুটে আসছে তার পাশে মেয়েটাকে বাঁচাতে, বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। বোনেরা আমার, এই যে বোনটাকে নিয়ে যাচ্ছে, আধা ঘন্টা ঘুরিয়ে তার চোখ বাঁধা নিয়ে ছেড়ে দেওয়া হলো পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে। তার চোখ খুলে দেখলো আরো 20-25টা যুবতী মেয়ে হাতের উপরে মাথা রেখে বিবস্ত্র বিধ্বস্ত অবস্থায় ঘুমরে ঘুমরে কাঁদছে। একটু পরে, এই তোমরা কি করতেছো? একটু পরে ওই মেয়েটি যাকে ধরে নিয়ে গেল বিয়ের পিঁড়ি থেকে, সে দেখলো কিছু লোক ভোটের খটখট আওয়াজ উর্দু বলতে বলতে রুমটায় ঢুকলো। ঢুকেই আমার সেই বিয়ের পিঁড়ি থেকে উঠিয়ে নেওয়া বোনটিকে সহ সকল মেয়েদেরকে ধর্ষণ চালাচ্ছে পাকিস্তানি হায়নার শকুনের বাহিনী। রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস ধন্যবাদ। জন্মদিলা থেকে ইতিমধ্যে একটি বিশাল মিছিল, ধন্যবাদ জুয়েলের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি। জুয়েল, সবাই করতালি দেন, যুবদলের সবাই জুয়েল, করতালি দেন। ফরহাদ। ধন্যবাদ তোমাদেরকে। মিছিলটা একটু থামাও, একটু মিছিলটা বন্ধ করো। জুয়েল, জুয়েল, ফরহাদ, একটু থামাও, একটু থামাও। মিছিলটা একটু থামান, আমাদের প্রধান অতিথির বক্তব্য চলছে। আপনারা অনুগ্রহপূর্বক মিছিল বন্ধ করেন এবং স্টেজের ভিতর থেকে সকলে চলে যাবেন প্লিজ। স্টেজের ভিতরে, মঞ্চের ভিতরে কেউ থাকবেন না। আমি অনুরোধ করছি, প্রধান অতিথির বক্তব্য চলছে, ডিস্টার্ব করবেন না। বোনেরা আমার, সেই যে মেয়েটিকে নিল, ঘরে রাখলো, আরো মেয়েরা ছিল, হঠাৎ সেই হায়না বাহিনীর দ্বারা উর্দু বলতে বলতে ঘরে ঢুকলো। ঢুকে ওই বিয়ের পিঁড়ি থেকে তুলে নেওয়া মেয়েটিকে সহ সকল মেয়েদেরকে ধর্ষণ শুরু করলো। এভাবে রাতের পর রাত, দিনের পর দিন, 9টি মাস আমার 2 লক্ষ বোনকে, আমার 2 লক্ষ মাকে ওই হায়না পাকিস্তানি স্বৈর শাসকের সদস্যরা ধর্ষণ করলো। বোনেরা, ওই বিয়ের পিঁড়ি থেকে, নদীর ঘাট থেকে, কলেজে যাওয়ার পথে অথবা বাসর ঘরের দরজা থেকে আমাদের বোনগুলিকে ধরে নিয়ে এক অজানা অন্ধকার জীবনে ফেলে দিল। কারা ফেলেছিল বোনেরা? কারা নিয়েছিল আমার 2 লক্ষ বোনকে? সে 71 সনে পাকিস্তানি হানাদার বাহিনীকে দর্শন করতে দিয়েছিল। কারা নিয়েছিল বলেন? কারা নিয়েছিল? পাকিস্তানিরা। কারা তুলে দিয়েছিল বাংলাদেশে?
রাজাকার রাজাকার কারা সৃষ্টি করেছিল? জামাত ইসলাম। এই রাজাকার সৃষ্টি করেছিল জামাত ইসলাম, যারা আজকে আপনাদেরকে এসে বলে আমরা নতুন, আমাদেরকে ভোটটা দেন, তারা কি নতুন? বলেন আপনারা, এই জামাত কি নতুন? তারা তো ৫-৫০ বছর আগে আপনাদের বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি হায়না বাহিনীর হাতে তুলে দিয়েছিল দর্শনের জন্য, যাতে করে তারা এই দেশটা আমরা স্বাধীন না করতে পারি। প্রিয় বোনের আমার, আজকে আমরা যখন এই দেশটাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করি, তারা এই রাজাকারেরা ৩০ লক্ষ যুবককে, মুক্তিযোদ্ধাদের তারা পাকিস্তানি বাহিনী দিয়ে হত্যা করেছে। ৩০ লক্ষ যুবকের মা বুভুক্ষ হৃদয়ে তারা কাঁদছে, তার মায়েরা সন্তানের চেহারা দেখতে তারা দিকবিদিক করেছে। স্বাধীনতার পর আমরা দেখেছি কোথায় পাবে সন্তানের লাশ, কোথাকার কোন বৌদ্ধ ভূমিতে পায়ে চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে তাদেরকে গেড়ে রেখেছে হায়নারা। তারা ধরে ধরে আমাদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিত। এরা কারা কারা তুলেছিল বলুন? রাজাকার, জামাত ইসলাম। এই জামাত ইসলামকে আজকে নতুন তাহলে বলেন আপনারা? নতুন নতুনরা তাদেরকে আমরা ৫-৫০ বছর আগে জেনেছি আমার বোনদের, দর্শকদের হাতে তুলে দিতে। এদেরকে আমরা ৫-৫০ বছর আগে জেনেছি এরা বাংলাদেশের স্বাধীনতার শত্রু। ৩০ লক্ষ ভাইকে হত্যা করেছে যাতে করে এই দেশটা স্বাধীন না হয়। শুধু ৭১ সনে না, আরো আগে ফিরে যায় ৭৭ বছর আগে, যখন বৃহৎ ভারতবর্ষ ছিল, সেই ভারত থেকে মুসলমানদের জন্য এবং দলিত হিন্দুদের জন্য একটি পৃথক আবাদ ভূমি পাকিস্তান নামে স্বাধীন রাষ্ট্র করার জন্য পাকিস্তানের কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হাজী শরীয়তুল্লাহ, মোহাম্মদ আলী, আহমদ আলীরা যখন পাকিস্তান নামের দেশটি সৃষ্টি করার জন্য চেষ্টা করছিল, তখন এই জামাত ইসলামীরা মৌলানা মওদুদীর নেতৃত্বে, বিহারি মৌলভী পাকিস্তানের পাঞ্জাবে তার নেতৃত্বে পাকিস্তানেরও বিরোধিতা করেছিল, কিন্তু তখনও তারা পরাজিত হয়েছে। ৭১ যেই কাজটি করেছে তারা পরাজিত হয়েছে, জঘন্য অপরাধ করেছে, তাদেরকে বলা হয়েছিল ক্ষমা চাইতে, আজও ক্ষমা চায় নাই। আপনারা দেখবেন এই নির্বাচনে তাদের নীতিমালার যে একটা লিফলেট ছেড়েছে, উপরে বাংলাদেশ জিন্দাবাদ কথাটি লেখা হয় নাই। তারা এখনো দেশটাকে স্বীকার করে না, তারা পাকিস্তানের দূষর, ওরা পাকিস্তান জিন্দাবাদ বললে খুশি হয়, তারা এখনো এটাকে পাকিস্তান বানাতে চায়। আমার ২ লক্ষ মায়ের ইজ্জত হরণকারী যেই দল জড়িত, আমার ৩০ লক্ষ ভাইয়ের রক্তাক্ত দেহের জন্য যারা জড়িত, তারা আজকে ভোটের জন্য এসে বলে তারা নতুন। তারা কি নতুন? আপনারা বোনেরা আমার, তারা বলে বেহেশতে যাবেন ওদের মার্কায় ভোট দিলে। আমি জানি না কেউ বিশ্বাস করেন কিনা। আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্তভাবে ২-১টি কথা বলতে চাই। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা অর্থ কি? আল্লাহর কাছে বলি না আমরা, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, ইয়া আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে হাসানা দান করো, কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাকে আখিরাতেও কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আযাব থেকে আমাকে মাফ দাও। কার কাছে করলেন? আরেকটা সহজ দোয়া যেটা সবাই করি, যেন সহজ 2টা দোয়াই নিলাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, এই জান্নাত মানে বেহেশত না? জান্নাত মানে তো বেহেশত। কার কাছে চাইলাম এই দোয়ায়? আল্লাহর কাছে বেহেশত চাইলাম। ওকে, দ্বিতীয় অংশ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বেহেশতের আরো কিছু কথা বলেছে। ১৫২টা আয়াতে আল্লাহ পিতামাতা সম্বন্ধে সন্তানদেরকে নির্দেশ দান করেছে। ১৫২টা আয়াতে 2টা আয়াতের খুব আরো গুরুত্বপূর্ণ অর্থটা বলি। একটি আয়াতে আল্লাহ বলেছেন, পিতামাতা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, তোমরা তোমাদের মুখ দিয়ে উফ শব্দটা যেন না আসে। মানে পিতামাতার সেবা করতে গিয়ে আপনার আমাদের সন্তানদের মুখ দিয়ে যাতে উফ শব্দটা না আসে। উফ আসা মানে
ধ্বংস হয়ে গেলাম। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা আমার এবং পিতামাতার আনুগত্য করো। আমার মানে আল্লাহ ওনার সময় করে পিতামাতাকে এনে বুকে ধারণ করে বলেছেন, তোমরা আমার এবং পিতামাতার আনুগত্য না করো। তাহলে পিতামাতার আনুগত্য যদি না করি, পিতামাতার সেবা যদি না করি, তাহলে কি বেহেশতে যাব না। এইটাকে আরো কঠিন ভাবে এই দুনিয়াতে প্রচলিত করার জন্য আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সার্টিফিকেট দিয়েছেন নবীর কথাগুলি শোনার জন্য। সূরা আন-নজম আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন। আমরা সার্টিফিকেট নেই না? স্কুল থেকে বের হয়ে যাওয়ার সময় একটা প্রশংসাপত্র নেই তো, আমার চরিত্র ভালো, আমি কোনো সন্ত্রাসী কার্যকলাপে জড়িত না, লাভ এগুলি বলি না আমরা? হেডমাস্টার সাহেব দেন। আল্লাহ নবীর সম্বন্ধে একটা সার্টিফিকেট দিয়েছে সূরা আন-নজমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইজা হাওয়া মা তুআল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিয়ু ইউহা। আল্লাহ কি বলেছেন প্রথম আয়াতে? ও নাজমি ইজা হাওয়া, নক্ষত্র রাজির কসম, যারা অস্ত যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে। এটা অস্ত কথাটা, মলিন হওয়া কথাটা হয়তোবা এই সূরাটা শেষ রাতের দিকে অবতীর্ণ হয়েছিল, এই জন্য হয়তো অস্তগামী নক্ষত্রের কথা বলা হয়েছে। আল্লাহ প্রথম আয়াতে বললেন, কসম কেটে বলছেন, আমি নক্ষত্র রাজির কসম কেটে বলছি। কি বললেন আল্লাহ? মা দুআল্লাহ সাহিবুকুম ওমা গাওয়া, তোমাদের সঙ্গীটাকে মুহাম্মদ নবী, মা দুআল্লাহ সাহিবুকুম ওমা গাওয়া, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট না, সে ভুল পথের পথিক না, সে বিভ্রান্ত না, সে উলট পালট কিছু বলে না। তাহলে কি বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তৃতীয় আয়াত। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সে যা বলে এগুলি তার মুখের ভাষা না, তার ঠোঁট দিয়ে যা বের হয় এগুলি তার কথা না। তাহলে কার কথা? চতুর্থ আয়াতে বলছেন, ইন হুয়া ইল্লা ওহিয়ু ইউহা, তাকে ওহী দিয়ে শেখানো হয়, আমি আল্লাহ তাকে শিখাই, আর সেইগুলি সে বলে। তাহলে নবী তো অনেক কথা বলেছেন। বেহেশত সম্বন্ধে কি বলেছেন? হাদিস, আমাদের নবী একদিন জুম্মার দিনে খুতবা দিচ্ছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আমি একটু তাড়াতাড়ি করে ফেলি, আরো বেলা বোঝাবো। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে 3টা ফরমান নিয়ে এসেছি। নবীজি সম্মতি দিলেন। প্রথম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি রমজানের মাস পাইয়া, রোজার মাস পাইয়া, তার জীবনের সকল গুনাহগাতা দোয়া দুরূদ নামাজের মাধ্যমে হবে আর কি, মাফ করাইতে পারলো না, তার ধ্বংস হোক। নবী বললেন আমিন। দ্বিতীয়টা বললেন, সেই ব্যক্তি, জিবরাইল আলাইহিস সালাম বললেন নবীজিকে, সেই ব্যক্তি জীবদ্দশায় তার পিতা মাতাকে জীবিত পাইয়া বেহেশতে 1 বছরে আপনার হাতে আসবে 30,000 টাকা, 5 বছরে পাবেন 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা যদি আপনি জমান, একটা ভালো গাভী কিনলে সেই গাভী থেকে আপনার আরো আয় হবে। এইভাবে আপনার কাছে নগদ একটা টাকা আসবে। সেকেন্ডলি, দ্বিতীয়, আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অন্তঃসত্ত্বা ভাতা, যেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আমরা এটার সংখ্যা এখন যদি 5 জন পায়, এটাকে আমরা 7, 8 বা 10-এ পরিণত করব, বেশি দিব, টাকার অঙ্কটা বাড়িয়ে দেব। তৃতীয়, কি উপায়ে টাকা পাবেন আপনার মেয়েরা? কুটির শিল্পের ট্রেনিং দেওয়া পাবো আপনাদেরকে, সরকারি প্রশিক্ষক দিয়ে বিভিন্ন জিনিস বানাবেন, গ্লাসে পানি রেখে ডাকার জিনিস বানাবেন, চায়ের কাপের চা ডাকতে জিনিস বানাবেন, হাতের পাখা বানাবেন, শিক্ষা বানাবেন পাটের জিনিস দিয়ে, মাথার ফলস মানে চেল্লা বানাবেন, মানে কালো রং করবেন, ঢাই করবেন, এইগুলি বাবুই পাখির বাসা বানাবেন। এইগুলো অনেক চাহিদা বিদেশে, আফ্রিকান রাষ্ট্রে। আপনারা বানাবেন, ফেরিওয়ালারা কিনে যারা বিদেশ পাঠায় তাদের কাছে নিয়ে যাবে, আপনারা নগদ টাকা পাবেন। চতুর্থ, বড় বড় শিল্প মালিকেরা আনাচে কানাচে দেশের যেখানে গ্যাস আছে ইন্ডাস্ট্রি করবে, সরকার থেকে আমরা তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার পলিসি নেব, যাতে করে গ্রামে গঞ্জে ইন্ডাস্ট্রি করে, যাতে করে সরিয়ে দেওয়া যায়
শিল্প কারখানা, যাতে করে আমাদের গ্রামের অশিক্ষিত মেয়েরাও চাকরি করতে পারে। সেই লক্ষ্যে আপনাদেরকে আনন্দের সাথে বলি, অলরেডি প্রাণ কোম্পানি এবং আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, দুইটা গ্রুপের সাথে আমার বন্ধুত্বের পরিচয় আলাপ করেছি। প্রাণ কোম্পানি অলরেডি আপনার ব্রহ্মপুত্র নদীর তীরে দৌলতপুর ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমি মাপচুপ করছে। চন্দনবাড়ি ইউনিয়নের বাইপাস সড়কের কাছেও তারা সাইড দেখছে। তাদেরকে আমি বলেছি, আমি আগেই গ্যাস এনে রেখেছি, তোমাদেরকে আমি গ্যাস সরবরাহ ব্যবস্থা করব, তোমরা ইন্ডাস্ট্রি করো। একটাই শর্ত, আমার মনোহরদী বেলাবরের বাইরে কাউকে মহিলাদের চাকরি দেওয়া যাবে না। তারা সানন্দে গ্রহণ করেছে। ইনশাল্লাহ এই মিল দুটো হলে আপনারা মেয়েরা চাকরি করবেন, আপনাদেরকে কোম্পানি গাড়ি বাড়ি থেকে নিয়ে যাবে, আবার ফেরত দিয়ে যাবে। মাসের শেষে মোটা অঙ্কের টাকা পাবেন। কোর্স ভরা থাকবে টাকায়, জামাইরা পিছিয়ে পিছিয়ে ঘুরে আপনাকে আদর করবো আর করবো তেমনি কয়টা টাকা। এইভাবে আপনাদেরকে আমরা নির্যাতনের হাত থেকে রক্ষা করব। মেয়েদেরকে সমাজে মাথা উঁচু করে চলার আমরা প্রস্তুত করব। দেখুন আমরা কি কি চিন্তা করেছি। আমার প্রত্যেকটা বোন, আপনাদের অনেকের 2-3টা বোন আছে, বছরে একবার বাপের বাড়ি যান। কার না ইচ্ছা করে বাবা মার জন্য 2 কেজি মিষ্টি নিতে, অথবা পান সুপারি কিনতে, অথবা বোনদের ভাইদের বাচ্চাদের জন্য কিছু উপহার সামগ্রী কিনতে। পরের না হয় 500 টাকা লাগবে। বাপের বাড়ি যাওয়ার আগে স্বামীকে বলেন, কয়টা টাকা দাও না, বাপের বাড়ি যাবো, কালকে কিছু কিনে নিয়ে যাই। অথবা ফেরিওয়ালারা রাস্তা দিয়ে ঘুরে কত জিনিসের জন্য ডাকে, কেনার জন্য ডাকে না। 50 টাকা মাথার বাড়ি, 100 টাকার কুলবালি, 40 টাকা কেজি আম্রপুরি নেবেন, কয়ে ডাকে, নিতে পারেন না। স্বামীকে বলেন, ফেরিওয়ালা যাচ্ছে, কয়টা টাকা দাও। কি করে স্বামীরা? চোখটা এরকম বড় করে রাগ দেখায়। কেউ কেউ পায়ের মধ্যে মোড়া মারে মাটির মধ্যে, যাতে বুঝেন আপনি যে রাগ হয়ে গেছে। কেউ কেউ গ্রাম্য নোংরা ভাষায় একটা গালি দিয়ে দেয়, কেউ কেউ গায়ে হাত তোলে। এই হলো আপনাদের অবস্থা। এর হাত থেকে বাঁচানোর লক্ষ্যে আমরা, আমাদের সরকার, আল্লাহ যদি আপনাদের প্রতি ক্ষমতায় নেয়, ইনশাল্লাহ নারীদের উপার্জনের ব্যবস্থা আমরা প্রথম থেকে শুরু করব। যে 4টে উপায় বললাম, এই 4টি উপায় আপনাদের হাতে নগদ টাকা আমরা সরবরাহ করব। তার প্রাথমিক পর্যায়ে শুরু হবে এই পরিবারের কার্ড। আমরা শুধু আপনাদের জন্য না, আমরা আবার পুরুষ ভাইয়েরা, আপনারা ঘাবড়ানি কোনো কারণ নেই, আপনাদের জন্য আমরা দিচ্ছি। এটা ফার্মার্স কার্ড, প্রত্যেকে পাবেন, সকল চাষিরা পাবেন ফার্মার্স কার্ড। একইভাবে ছবি থাকবে, আইডি কার্ডের নাম্বার থাকবে, আপনারা প্রত্যেকে পাবেন। প্রতি মৌসুমে আপনারা সরকার থেকে সার, কীটনাশক এবং বীজ ন্যায্য মূল্যে, নিম্ন মূল্যে অথবা বিনামূল্যে সরকারি ঘোষণা অনুযায়ী এই কার্ডের বিপরীতে আপনারা পাবেন। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ইমাম আছে, প্রত্যেক মসজিদ মাদ্রাসায় মুয়াজ্জিন থাকে, ইমাম থাকে, ওনারা নিরত চলতে হয়। খুব বাচ্চা আছে, আল্লাহর কাজ করেন, আমাদের ইমামতি করেন, আল্লাহ ডাক দেন নামাজের জন্য, ওনারা চলবে কিভাবে? আমরা ওখানেও চিন্তা করেছি। প্রত্যেক মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকেও আমরা মাসিক সম্মাননা ভাতা দিব নগদ টাকায়। শুধু মসজিদ না, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জায় ঠাকুর এবং পুরোহিতকেও আমরা এই জিনিসটা দেব, নগদ ভাতা দেব। প্রত্যেক স্কুল, প্রাথমিক, প্রাইমারি, হাই স্কুল, কলেজে আরবি ভাষা প্রচলন 3য় ভাষা হিসেবে চালু করব। তার কারণ আমাদের সন্তানেরা এখন মিডল ইস্টে যাচ্ছে, আরবি জানতে হয়, এই জন্য আরবি ল্যাঙ্গুয়েজ করব। সেই জন্য আমরা হাজার হাজার শিক্ষক শিক্ষয়িত্রী নিয়োগ দেবো ইনশাল্লাহ। সেইখানে আমাদের যে বোনেরা আরবি পড়াতে পারবেন, অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে চাকরি দেওয়া হবে। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে, প্রিয় ভাই বোনেরা, অনেকক্ষণ বক্তব্য রাখলাম। 71 সালে যারা আমার 2 লক্ষ মায়ের ইজ্জত নষ্ট করেছে, যেই মাগুলিকে স্বাধীনতার পরে, লাস্টে একটা কথায় আসি, স্বাধীনতার পরে বিভিন্ন আশ্রমখানায়, আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল বীরঙ্গনা নামে। এমনি একটি বীরঙ্গনালয় ছিল ধানমন্ডির 2 নম্বর রোডে হোয়াইট হাউস শ্যাত ভবন নামের বাড়িটাতে। আমি তখন ছাত্র, স্বাধীনতার পর ফিরে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মহসিন হলের ছাত্র। ওই বিল্ডিংয়ে 2 থেকে 250 দর্শক মেয়েকে আশ্রয় দেওয়া হয়েছিল। বোনেরা, হলে 2টো রুটি পেতাম, নান রুটি
একটা রুটি খাইতাম, আরেকটা রুটি কাগজে পেঁচিয়ে। শুধু আমি না, অন্তত 40-50 জন মুক্তিযোদ্ধা ছাত্র রুটিটা নিয়ে আমরা সেই শ্বেত ভবনে ফিরে যেতাম। কি নির্মম সেই চিত্র। আমরা যখন যাইতাম, আমার সেই ধর্ষিতা বোনগুলি বুঝতো আমার ভাইয়েরা খাবার নিয়ে আসছে, একটি হাত বাড়িয়ে দিত। হাতটা দেখতাম, যে হাতটা হওয়া উচিত টসটসে তাজা কোমল, এই যৌবনে সেই হাতটির কুচকানো চামড়া ব্যতীত হাড্ডি ছাড়া কিছু দেখা যায়নি। আর দেখা গেছে ময়লার আবরণ, গায়ে দুর্গন্ধ, মাথার চুলগুলি এলোমেলো, পরনে তার ছেঁড়া ফাটা কাপড়। কেন? কারা আমার বোনগুলিকে এরকম করেছিল? রাজাকার। রাজাকার কারা তৈরি করেছিল? জামাত। এই জামাত, ওরা বলে নতুন। বোনেরা, আমি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধের সেই কাফেলার একজন যাত্রী। এই দেশটাকে স্বাধীন করেছি। আমরা যখন শরীরকে চাঙ্গা করার জন্য শুনতাম, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি নতুন দেশের জন্য যুদ্ধ করি। আমরা যখন এই গান শুনে পাগলের মতো ছুটতাম পাকিস্তানিদের হঠাতে মারতে, তখন এই জামাত ইসলামের রাজাকাররা গুলি করতো আমাদের বুকে, আমাদেরকে হত্যা করতে। আজকে তারা বলে নতুন। তারা কি নতুন? তারা ভোটের জন্য আসে। দেবেন তাদেরকে আপনারা ভোট? দিতে পারেন? আমি একজন মুক্তিযোদ্ধা, দেশটাকে স্বাধীন করেছি। আমার দুটো হাত আপনাদের কাছে বাড়িয়ে দিলাম। একজন মুক্তিযোদ্ধাকে আপনারা পরাজিত করবেন? করতে পারেন? আমাকে পরাজিত করলে মনে রাখুন, আমি সাখাওয়াত হোসেন বকুল পরাজিত হব না। পরাজিত হবে বাংলাদেশ, পরাজিত হবে আপনার 2 লক্ষ বোন যারা ধর্ষিত হয়েছিল, পরাজিত হবে আপনাদের 30 লক্ষ মুক্তিযোদ্ধার আত্মা। তাদের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। ওরা জিজ্ঞাসা করবে, কি করলে তোমরা? কিভাবে তোমরা একজন মুক্তিযোদ্ধাকে হারালে? জবাব দিতে পারবেন? বোনেরা, ভাইয়েরা, তাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আগে আপনাদের এমপিগিরি করেছি। আমার কোনো বদনাম নেই। আমার কোনো বদনাম আছে? আমি আপনাদের কাজ করেছি। আমার দুটো হাত বাড়িয়ে দিলাম। আল্লাহর হস্তে এই মুক্তিযোদ্ধা বকুলকে আগামী 12 তারিখে ধানের শীষে ভোটটা দেবেন আপনারা? হাত তুলে বলুন, বলে না, হাত তুলে বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দুটো হাতকে কবুল করেন। আমি ওয়াদা করে যাই, আল্লাহ যদি আমাকে এমপি বানান আপনাদের ভোটে, সকল দল মতের ঊর্ধ্বে উঠে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলে গিয়েছেন, সকল সহিংসতা প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে রাজনীতি করতে আমি ওয়াদা করলাম। আল্লাহ যদি আমাকে এমপি বানান, সকল মত, সকল দলে, সকল ভালো মানুষগুলিকে ভ্রাতৃত্বের, বন্ধুত্বের, ভালোবাসায় আবদ্ধ করে আমার বুকে স্থান করে দিয়ে আমি নতুন নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত, সাম্যের বেলা বা মনোহরটি গড়ে তুলবো, ওয়াদা করে গেলাম। আর আপনাদের অনেক দিনের দাবি, ওই বৈরাগীর চরের সাথে এইখানের একটা ব্রিজ, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি যদি এমপি হই, এই মন্ত্রণালয়কে আমি বৈরাগীর চরের সাথে এই ব্রহ্মপুত্র শাখা নদীর উপর 6 মাসের ভিতরে ব্রিজ করে এপার থেকে উপরে আপনাদেরকে নিয়ে যাবো। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। আপনাদের জন্য দোয়া করি। রাস্তাঘাট এগুলো কোনো ব্যাপারই না, দোয়া করবেন। বোনেরা, আবারও বলি, আমাকে ভোটটা দেবেন? আমার হাত তুলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। আবার দেখা হবে আল্লাহ বাঁচালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগর, সাগর একটু এদিকে আসো। সাংবাদিকের কাম হচ্ছে। হ্যালো হ্যালো, প্লিজ কেউ উঠবেন না, কেউ উঠবেন না। মাইক দেখো অনিশ, পানি খাই না, পানি খাবেন? না না, মাইক দেখো।
আলহামদুলিল্লাহ বিএনপির দাবি শিশুর পক্ষে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য সমস্ত কিছু বিচার বিবেচনা করে জনগণ এবং নতুন প্রজন্ম ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে মোহাম্মদ কালাম সেজন্য কি করতে যাচ্ছেন? আমার বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন। আমি একটি নতুন সাম্য এবং প্রতিহিংসা উঠে উঠে নতুন করে নেশামুক্ত সন্ত্রাসমুক্ত মেলামুক্ত পাশাপাশি মানুষের অনেক ভৌত অবকাঠামোর এখন অভাব রয়েছে, উন্নয়ন করতে হবে, সেগুলি উন্নয়ন করবে। বিশেষ করে আবারও বলি, প্রাথমিকভাবে অতি গুরুত্বের সাথে নেশা মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তর একটা বিপ্লব করে তুলবে। তরুণ ছেলে বলেন মেয়ে বলেন তারা বিএনপির পক্ষে অবস্থান দিচ্ছে দিনে দিনে এবং বেশি করে অবস্থান দিচ্ছে। তাদের বিশ্বাস তারেক রহমান সাহেব আমাদের চেয়ারম্যান তরুণদের সম্বন্ধে যে কথা বলেছেন, যে শিক্ষা ব্যবস্থা নতুন নতুন চাকরি সৃষ্টি করে যুবকদেরকে মেধার ভিত্তিতে চাকরি দেওয়া, আমাদের তরুণ প্রজন্ম বিএনপির পক্ষে অবস্থান। আমরা পর্যায়ক্রমে কৃষি এবং অন্যান্য শিল্প খাতে শুধু সরকার চাকরি দিয়ে পারবে না, বিভিন্নভাবে আমরা আয়ের উৎস সৃষ্টি করব, যেগুলিতে যুবকদেরকে বেকারদেরকে আমরা নিয়োজিত করার চেষ্টা করব। আমি তো আশা করি সরকার অত্যন্ত কঠোর অবস্থানে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আশা করি। এই 12 তারিখে যে নির্বাচন তাদের জনগণ সংযোগ করতেছেন, যে নির্বাচন করার পর কেমন সারা পাচ্ছেন এখন পর্যন্ত? অনেক বেশি সাড়া পাচ্ছি। 17 বছর পর মানুষ একটা ভোট দিতে পারবে এই আশায় দিন গুনছে, তখন দিনকে আজকে মানুষ ভোট দেবে এবং ভোটের পার্সেন্টেজও আমার বিশ্বাস অধিক মাত্রায় জনগণ আপনার কি কারণে ভোট দেবে? আমার অতীত জনগণ ভালো জানে। আমার একটা স্বচ্ছ মানে জনগণের কাছে প্রতীয়মান হয়েছে এবং আমি যে লোক জনগণ জানে আমি যা করি বলি তা আমি করি। জনগণ আমার কাছে আশ্রয় নিতে পারে, আমার কাছে জনগণ আসতে পারে, কাউকে ধরে আসতে হয় না, ইজি অ্যাক্সেস আমার কাছে, সেই জন্য জনগণ আমাকে পছন্দ করে। আমি গতকালও বলেছি, যেহেতু নির্বাচনে আচরণবিধি বাধা আছে, পরিপূর্ণভাবে বলা যায় না, তবে একটা বেসিক লেভেলে নগরী অবশ্যই পুনর্দিতে প্রচেষ্টা করা বলছে। জানতে একটু হিন্দা বাইরে একটু সাইড দেন। রুবেল আপনারা কেউ উঠবেন না, যার জায়গায় বসে থাকেন, আমাদের ভলান্টিয়ার ভাইরা মুরব্বীরা আছে এলাকার সবাই মিষ্টি বিতরণ করবে।